আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। গত ১৫ বছর রাজনীতি থেকে অর্থনীতি, গণমাধ্যম থেকে রাজপথ, সব জায়গাতেই যে আমরা দুঃশাসন দেখেছি, সেই দুঃশাসন থেকে আসলে আমরা কি শিক্ষা নিচ্ছি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা গ্রহণ করবে? যদিও আমরা জানি ইতিহাসের শিক্ষা এই যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। আসলে সেই শিক্ষা আমরা অন্তত যদি এইবার না নিতে পারি, তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং রয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি হাবিবুর রহমান হাবিব, আমার প্রশ্ন হচ্ছে যে যেটা বলছিলাম ভূমিকাতে, আমরা কি শিক্ষা গ্রহণ করবো? আমরা দেখতে পাচ্ছি যে যদি বিএনপির কথা বলি স্পেসিফিক্যালি, তারা নানান ধরনের প্রত্যাশা আমাদের সামনে দেখাচ্ছে, যেমন এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং আরও নানান জায়গা থেকে জবাবদিহিতার কথা আপনারাই আগে সামনে নিয়ে আসছেন। এটা কি শুধুমাত্র যেমন আমরা নির্বাচনের আগে নানান ধরনের প্রতিশ্রুতি শুনি এরকম কিছু, নাকি সত্যি সত্যি ১৫ বছর দুঃশাসন থেকে এটি শিক্ষা যে নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে তার একটা ইঙ্গিত? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ২১ টেলিভিশনের দর্শক শ্রোতা, দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা, আপনাদেরকে শুভেচ্ছা। তো এখন এর আগে আমি নিয়মিত ছিলাম, মাঝখানে একেবারেই অনিয়মিত হয়ে গিয়েছিলাম। আমার মনে পড়ে না ১ বছরের বেশি সময় মনে আমি আসিনি, তারও বেশি হতে পারে। তো এখন থেকে আশা করি হয়তো আমার সুযোগ থাকলে আসার সময় পাবো বা সুযোগ পাবো। তা আমি বিশেষ করে আপনাদের ২১ টেলিভিশনে আমাদের নেতা, আগামীদের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রকাশ করার কারণে তাকে যে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাকে তো এইটা ছাড়তেই হয়েছে। মানে কার কথা বলছেন? আমাদের সালাম সাহেব। জি জি, সালাম সাহেব যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে, তারপরে যে নির্যাতন করা হয়েছে। তো তারেক রহমান সাহেবের বক্তব্যই নয়, মানে উনি তো স্ট্রেট নিউজ করতেন, তাতেও হয়তো এদিক ওদিক দিয়ে বাঁচতে পারতেন, কিন্তু তারেক রহমানের নিউজ করার পর ওনার আর কোনো আর কোনো সুযোগ ছিল না। নির্যাতনটা বেশি হয়েছে ওই কারণে। আজকের দিনে তো প্রমাণ হলো উনি সঠিক ছিলেন। এখন তারেক রহমানের বক্তব্য সব মিডিয়ায় এখন তো প্রকাশ করছে। তো যাই হোক, আজকের দিনে একদিকে আপনাদের মানে এখানে যারা ছিলেন, কলা কৌশল থেকে শুরু করে বিশেষ করে আপনারা যারা এই সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন ধরে ২১ টিভিকে জনগণের কাছে একটা নিজেদের টিভি অর্থাৎ নিরপেক্ষ টিভি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, তারা অনেকেই ফিরে এসেছেন, আরও আসবেন, এবং এটা দেশের মানুষের পক্ষে কাজ করবে। স্বৈরাচার মুক্ত হয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমাদের 3 বছর 4 বছর ম্যাডাম খালেদা জিয়া যখন বাইরে ছিলেন, তখনই তো উনি এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার যেটা 2 বারের বেশি থাকা যাবে না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা, জবাবদিহিমূলক সংসদ, অনেক কিছু। তো মানে সংস্কার বলতে যা বোঝে 31 দফা তো না, 31টা আমাদের ছিল যে আমরা ক্ষমতায় গেলে এই 31টা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। দফা তো দেয় সরকারের কাছে, দফা বা দাবি সরকারের কাছে দেয়, সেটা না। আমাদের কর্মসূচি ধরতে গেলে বলতে গেলে 31 দফা কর্মসূচি, যে সেটা যদি বাস্তবায়ন করা যায়, তার যদি অর্ধেকও করা যায়, তাহলে বাংলাদেশ আর ওই ফ্যাসিবাদের ওই চিহ্ন আর কোনো ফিরে আসতে পারবে না। প্রথম দফা যদি আপনি ধরেন, জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে এই ফ্যাসিবাদ কোনো দিনও কায়েম হতে পারে না। তার 5 বছর পর তাকে তো মানুষের কাছে ফিরে আসতে হবে, মানুষের সাথে তাকে প্রত্যাখ্যান করবে যদি তার এই আচরণ থেকে থাকে। এই সরকার যে বিদায় হলো, কারণ এটা তো মানুষের কাছে ফিরে আসতে পারেনি, সাহস ছিল না, ভোট দিবে না, যে কারণে এইভাবে বিদায় নিতে হলো। তাহলে ভোটের সম্মুখীন হয়নি। 14 সালে ভোট করা লাগে নাই। 8 সালে যেটা ছিল সেটা সেনাবাহিনীর মইনু আহমেদের একটা কাজ ছিল, 10% ভোট শুধুমাত্র নৌকামার্কা সিল মেরে ভিতরে ঢুকে রাখা, যে জন্য ভোট আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, এবং সব বাক্সগুলি বিভিন্ন বুথ থেকে নিয়ে এসে একজন করে প্রত্যেকটা দলের এজেন্ট থাকতেন, চিফ এজেন্ট, তার সামনে রাখা হতো। পরে ওই বাক্সগুলি খুলে ভোট গণনা করা হতো। এই প্রথম 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনে আধা ঘন্টার জন্য সমস্ত এজেন্ট বের করে দিয়েছিল, সব দলের বের করে দিয়ে ওই যে শুধু নৌকামার্কা সিল মারা 10% ছিল, সেটা হয়তো এরাও জানে না, ওটা আর্মিদের সরাসরি হস্তক্ষেপ ছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় আসলে পরে তারা যে অপকর্মগুলি করেছে সেগুলো ছাড় দেবে না। ওইদিকে বাংলাদেশ সেই সময়
আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে উনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে আপনাদের সব কিছুকে আমরা মানে ওই যে যেমন সব আপনাদের আমরা মেনে দাবি দাওয়া মেনে নেব বা কোন ব্যবস্থা বিরুদ্ধে কোন ব্যবস্থা আমরা গ্রহণ করবো না। তো তারই পরিপ্রেক্ষিতে মাসুদ্দিন চৌধুরী আপনারা দেখলেন অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে উনি আমাদের দেশের রাষ্ট্রদূত করেছেন, ফিরে এসে এখন এমপি হয়েছিলেন, হুইপ হয়েছিলেন, ওটা তারই একটা বাস্তব উদাহরণ। এখন আমাদের পরিষ্কার বক্তব্য যে দেশ চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষ তাকে সমর্থন করবে, সেই নির্বাচিত হবে। মানুষের পাশে থেকে কাজ করতে না পারলে সেই দল বিদায় নেবে। আর এবারকার শিক্ষা বলবো, এই শিক্ষা আর কেউ নেবে না, এই শিক্ষা আরও কেউ নেয়। আমি কিন্তু বারবার বলেছি আমার জীবনের এটা, আমাকে একদিন বলছিল আপনি কি গণক লাগে, তাহলে গণক না। আমি 1990 সালে জিহাদের লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে অপারেটর বাংলার পাওয়া ধরে বলেছিলাম লম্বা ইতিহাস, শুধু এটুকু বলে যে তুমি আমার কথা শুনতে পারবে না, তবে তোমাকে সাক্ষী রেখে বলছে স্বৈরাচারকে উত্থান না করে ঘরে ফিরে যাও। আমি ঘরে ফিরি নাই, ওই 15-2 মাস পরে আমি 4 ডিসেম্বর ফিরছি। আবার 96 সালে আমি আহমেদ স্বেচ্ছাসেবীর অ্যাক্টিং কনভেনার, তখন আবার যখন তত্ত্বাবধায়ক সরকার দাবি ঘোরতর মাঠে 173 হরতাল করলো, তখন ওই সময়ের পরিপ্রেক্ষিতে আমাকে তখন দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তখন সেই জনতার মঞ্চ যেটা, আমি প্রবক্তা, আমি সেদিন সভাপতি করেছি। এবার যদি বলি জেলখানা থেকে বেরো আমার প্রত্যেকটা টকশো দেখবেন, প্রত্যেকটা টকশোতে বলেছি আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত হয়েছে এর আর বেশি থাকতে পারে, কীভাবে থাকতে পারে তা যায় না। এমন একটা অপকর্ম করবে, একবার স্পার্ক করবে, জেলে পরে সরকার হয়ে যাবে, এই জন্য করলো। এবং লাস্ট শেষের দিকে বলে লাস্টে আমি সময় নির্ধারণ করে দিলাম, এত তারিখের মধ্যে আপনাকে চলে যেতে হবে, আপনি শহীদ দিবস পালন করতে পারবেন না, নাজার দিবস পালন হবে, আনন্দ দিবস পালন হবে, অতএব আমি এখনও সময় আছে, ক্ষমতা হস্তান্তর করেন, ঘোষণা দেন, নিরপেক্ষ সরকার আসবে, আপনার বিদায় নিয়ে চলে যান, তাহলে কিচ্ছু থাকবে না, এই অবকাঠামো ফাঁস করবে, কিচ্ছু থাকবে না, বারবার কিন্তু বলেছে, হয়েছে। আচ্ছা জন ফুয়াদ, আপনার কোনো প্রতিক্রিয়া? আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনে তো 21শে টেলিভিশন ছিল প্রচণ্ড একটা স্মার্ট ডাইনামিক রিপ্রেজেন্টেশন অফ মিডিয়া আর কি। বিটিভির বাইরে যাতে স্মার্টলি খবর পড়া যায়, নিউজ প্রেজেন্ট করা যায়, হাইটেক, তখন স্টেট অফ আর্ট যে টেকনোলজি আমরা দেখেছি তখন, এটা ওয়াজ এ হিউজ ব্যাপার। তো এটা অবশ্যই খুব দুঃখজনক যে বাংলাদেশের রাজনীতিতে ভিন্নজনকে মেনে নেবার যে মানে ল্যাক অফ স্পেস আছে, এখানে ঘাটতি আছে, সেই জায়গাটাতে আমরা দেখলাম দুঃখজনকভাবে শুধু ইটিভি না, অনেক টেলিভিশনকে অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, দখল করা হয়েছে দুঃখজনকভাবে। যে টেলিভিশন আরেকজনের সম্পত্তি যে দখল করা যায় না, এই ন্যূনতম কাণ্ডজ্ঞানটা পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকার ভুলে গেছিল, যেটা মালিকানার ব্যাপার, একটা পার্সোনাল প্রপার্টি, এটা একটা সিভিল ইস্যুস। তো সেই জায়গাতে অবশ্যই এটা আমরা ওয়েলকাম করছি, যিনি এটার রাইটফুল ওনার, যিনি এটার আসলে সত্ত্বাধিকারী, এবং যারা টিম, আপনারা যারা এখানে আপনাদের শ্রম ঘাম বছরের পর বছর দিয়ে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছেন, সুনামের জায়গায় নিয়ে গেছিলেন, আপনারা অনেকেই ফিরে আসছেন। আমরা দেখতে চাই যে সেই 90-এর দশকের প্রফেশনালিজমকে আপনারা আবার 24-এ ফিরিয়ে নিয়ে আসবেন। জনগণের যে আবদারগুলো আছে, দাবির জায়গা আছে, সেখানে আপনারা দায়িত্ব পালন করবেন, এবং ফ্যাসিবাদের সময়কার ভুলগুলো যেন আবার নতুন মাত্রার ভুলে পরিণত না হয়, এইটা আমরা আশা করব আপনাদের কাছ থেকে, সেটা আমরা দেখতে চাই। কি ধরনের শিক্ষা গ্রহণ করবে বা আদৌ করবে কিনা, বা কোন কোন জায়গা থেকে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলো তারা পিন পয়েন্টটুকু গ্রহণ করবে? তখন আমরা দেখেছি গত 90 পর থেকে যে প্রায় 34 বছর বা 15 বছর যদি বাদ দিয়েও বলি, প্রায় 20 বছরে খারাপটুকুই একে অন্যের কাছ থেকে নিয়েছে। ভালো কিছু, যেমন বিএনপিকে ভালো দিক ছিল না, অবশ্যই ছিল, মাগুরা উপনির্বাচন নিয়ে যেটা হয়েছে ওটাকে আবার আওয়ামী লীগ পিক করে নিয়েছে এবং ওইভাবেই 15 বছর চালিয়েছে। ভালো কিছু তো গ্রহণ করেনি আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ যা খারাপ কিছু শিখিয়ে গেছে, সেই খারাপটুকুই কি পরবর্তীতে যারা আসবে সেটা গ্রহণ করবে? বিষয়টি আসলে কেমন? বিষয়টা অনেক জটিল, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, দেখবেন যে কঠিন কথা বলতে বলতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার নিজস্ব চরিত্র কিন্তু পরিবর্তন হয়ে যায়। আপনি যখন একটা অভদ্র লোকের সাথে কন্টিনিউ ডিল করবেন, দেখবেন তার কিছু অভদ্র আচরণের খাইসলত আপনার মধ্যেও করবে, ঢুকে যাবে, ইনজেক্টেড হয়ে যাবে। আওয়ামী লীগ যেটা করেছে, সে শুধু আমার সরকার এবং রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করে দেয় নাই, সে জনমনস্তত্ত্ব কিন্তু পরিবর্তন করে দিয়ে গেছে। সে তরুণদেরকে শিখিয়ে দিয়ে গেছে যেখানে যা কিছু করতে হবে ভায়োলেন্টলি করতে হবে। এবং দেখেন, পরিবর্তনের পরেও দেখবেন এই চরিত্রটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে সচিবালয়ে
200 ছেলে গিয়ে বলছে যে তারা ইন্টার পরীক্ষা দেবে না, তারা পরীক্ষার ডেট পরিবর্তন করে দিলেও চলবে না, পিছায় দিলেও চলবে না, তারা পরীক্ষা দিবে না। কেন দিবে না? বলে যে আমাদের কেউ কেউ অসুস্থ আহত, আমরা মুডে নাই পরীক্ষা দেওয়ার। আপনি কোথাও কোথাও দেখবেন যে ভালো শিক্ষক হয়তো আওয়ামী সমর্থক অথবা আওয়ামী লীগের আমলে অ্যাপয়েন্টি, কিন্তু সে টিচার হিসাবে সে ভালো, কিন্তু তাকে অন্য গ্রুপের শিক্ষক যারা হেড টিচার হইতে চান, প্রিন্সিপাল হইতে চান, তারা ছেলেপেলেকে উস্কে দিচ্ছেন, উস্কে দিয়ে আন্দোলন করে, মারধর করে, অপমান করে ওই শিক্ষককে বিদায় করতে বাধ্য করছেন, ছেলেরাই করছে। আমরা সমন্বয়কদের মধ্যে দেখলাম, সকল সমন্বয়ক যারা আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের, এরা টাকা লেনদেন করছে। সম্প্রতি টিএসসিতে দেখেন বন্যার তহবিল থেকে একজন সমন্বয়ক, কয়েকজন সমন্বয়ক মিলে সেখান থেকে টাকা লক্ষ লক্ষ টাকা লুটপাট করে ফেলছে, হিসাব নাই। মেয়ে কেলেঙ্কারির সাথে জড়ায় গেছে এই সমন্বয়কের অনেকে। সবাই তো নিশ্চয়ই না, সবাই না। তাহলে দেখেন যে আশাবাদী হওয়ার জায়গা যেমন আছে, আমাদেরকে সতর্ক হবার জায়গাও আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিচারকে চটথাপ্পড় দিয়ে বের করায় যদি তরুণরা অভ্যস্ত হয়ে যায়, এই তরুণ আর কোনোদিন ভদ্র আচরণ করতে পারবে না। অতএব আমরা যেটা বলছি এবং প্রশাসনে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন যে অরাজকতাটা কোন লেভেলে গেছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি বঞ্চিত, উনি পরের দিন ডেপুটি সেক্রেটারি হয়েছেন, 24 ঘন্টা পরে উনি জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, তার 24 ঘন্টা পরে উনি এডিশনাল সেক্রেটারি হয়েছেন, তার 24 ঘন্টা পরে উনি সচিব হয়ে গেলেন এবং রিটায়ার করে ফেললেন। প্রত্যেকটা জায়গাতে 2-3 বছর 4 বছরের কাজ করবার একটা জায়গা আছে এবং একটা এসিআর সিস্টেম আছে, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। আপনার পারফরমেন্স জাজ করবে যে আপনি প্রমোশন পাওয়ার যোগ্য কিনা। তাহলে সাডেনলি কি সবাই মানে জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে গেছে? তাই তো মানে যারাই বঞ্চিত তারা সব বিএনপি হয়ে গেছে সাডেনলি। এবং আমরা বিশ্বস্ত সূত্রে যেটা খোঁজ খবর পেয়ে জানলাম, জেনুইনলি বিরোধী দলের রাজনীতি করবার কারণে বঞ্চিত এমন প্রশাসনে শতাংশটা হচ্ছে 25 থেকে 40%। আর বাকিগুলো বিভিন্ন ডিসিপ্লিনারি কাজে তাদেরকে পোস্টিং দেওয়া হয় নাই, সাসপেন্ড করে রেখেছে অথবা ডাম্পিং পোস্টে দিয়ে রেখেছে। এর ভিতরে একটা বিশাল অঙ্ক আছে দুর্নীতি, মানে সে আওয়ামী লীগের দুর্নীতির থ্রেশহোল্ড ক্রস করে ফেলছে। ধরেন চোরেরা আলোচনা করতেছে তুই এত চুরি কেন করলি, অথবা ধরেন মেইলি ঘটনায় ঘটাইছে, কলিগদের সাথে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, অথবা ধরেন মানে সিম্পল বড় ধরনের কাজ করেছে আর কি। তো জেনুইন অনেক রিজনেও কিন্তু অনেককে পোস্টিং দেওয়া হয় নাই, প্রমোশন দেওয়া হয় নাই। সেই মানুষগুলো সাডেনলি ওভারনাইট এখন বিএনপি হয়ে গেছে, তারা এখন বঞ্চিত হয়ে গেছে। এবং প্রশাসনের কিন্তু ক্যাডার সিস্টেমটা কিন্তু পিরামিড মডেল। এই বাবুল মিয়াও তো মনে হয় তাদের একজন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। হ্যাঁ, আচ্ছা, এরকম প্রশাসনটা কিন্তু পিরামিড লেভেলের, যে আপনি নিচ থেকে আস্তে আস্তে উপরে যাওয়ার সংখ্যাটা কিন্তু কমে যাবে। এবং এটা বাস্তবতাটা কি হয়েছে দেখেন, যে আমাদের এডিশনাল সেক্রেটারির পোস্ট আছে বাংলাদেশের সর্বোচ্চ 150 বর্তমান রাষ্ট্র কাঠামোতে। গত 1 মাসের ভিতরে এডিশনাল সেক্রেটারি বানানো হয়েছে 524 জনকে। এই গতবার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। আপনি মানুষগুলোকে কি করবেন এখন? আপনার ইদার কৃত্রিমভাবে রাষ্ট্রের খরচ করে আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে, অথবা একটা বিশাল সংখ্যাকে আপনাকে রিটায়ারমেন্ট করে দিতে হবে। দেশের যে অর্থনৈতিক অবস্থা, যে লোকটা ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করলে যে টাকা রাষ্ট্রকে পেনশন দিতে হতো, সেই লোকটা যদি এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করে, তাকে আপনার রেট্রোস্পেক্টিভলি কম্পেনসেশন স্যালারি দিয়ে তো পেনশনে পাঠাইতে হবে। তাহলে এই যে প্রশাসনে অরাজকতা চলছে, রাষ্ট্রের কি পরিমাণ হাজার হাজার কোটি টাকা এখানে লুটপাট হওয়ার একটা প্রকল্প তৈরি হয়েছে, এবং এর সাথে সবাই জড়িত। এবং এর সাথে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যত না বিরোধী দলীয় বঞ্চিত মানুষরা এখানে স্পেস পাচ্ছে, তার থেকে পুরাতন দুর্নীতিবাজ আওয়ামী লীগের লোকজনরা এখানে পুনর্বাসিত হচ্ছে, তারা লেনদেন করতেছে। সিন্ডিকেটে গড়ে উঠেছে, পদোন্নতি বদলি, একটা সিন্ডিকেট, সেই পুরনো সিন্ডিকেট একদম। পুলিশে কি দেখতে পাচ্ছি আমরা, 3 জন পুলিশ কর্মকর্তার ব্যাপারে প্রচুর আলাপ আসতেছে। একজন রিটায়ার্ড ডিআইজি আর 2 জন হচ্ছে বর্তমানে ওএসডি ছিলেন লম্বা সময়। এই 3 পুলিশ কর্মকর্তা, 2-1 জন রাজনৈতিক ব্যক্তি, সিনিয়র রাজনৈতিক ব্যক্তি, ওনারা বেলি রোডে পুলিশের মেসে 2-3টা রুম নিয়ে এখন প্রত্যেকদিন অফিস করেন। ওনারা ওইখানে পুলিশ হেডকোয়ার্টার বানিয়েছেন। আচ্ছা, ওখান থেকে তারা তালিকা করে দেন এবং ওই তালিকাটা সিম্পলি পুলিশের আইজি অ্যাপ্রুভ করে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এগুলো সব সাইন হয়ে যাচ্ছে, চিঠি নিয়ে যাচ্ছে, সাইন করে ফেলছে। বঞ্চিত লীগ গ্রুপ বেঁধে বেঁধে জনপ্রশাসন সচিবের রুমে যাচ্ছে। কথা নাকি অনুসন্ধানে বেরিয়েছে? একদম যথেষ্ট ক্রেডিবল সোর্স, দায়িত্ব নিয়ে বলছি, নাম বলতে পারবো না। তো
এবং জনপ্রশাসন সচিবের রুমে 50 জন বঞ্চিত লীগের সদস্য একসাথে গিয়ে হাজির হয়। এখন সাইন করবেন, হলে সব ভেঙে দিব, নইলে ছাত্র পোলাপানকে ডাকবো, শাহবাগ থেকে ছেলেপেলে আসবে। বঞ্চিত। আমি আপনার কথা মাঝখানে একটু হাবিবুর রহমান হাবিবের একটু প্রতিক্রিয়া নিয়ে নেই, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? এ বিষয়ে উনি যেটা বললেন আমি পুরোটা জানি না, আমি একদম অবসরে ছিলাম, পত্রপত্রিকা দেখার সুযোগ হয় নাই, পেপার পড়ার সুযোগ হয় নাই, টেলিভিশন দেখতে পারি না। তা আমি অনুমানের উপরে বলবো যে এই যে আমাদের বিগত এই না হাবিবুল আওয়াজের আগে একজন ইয়ে ছিলেন না, প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন নুরুল হুদা, এই নুরুল হুদা জনতা মঞ্চের উনি ইয়ে ছিলেন, কুমিল্লা যখন ডিসি ছিলেন। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলে উনি সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলেন। তারপরে যখন বিএনপি ক্ষমতা আসলো 2006 সাল পর্যন্ত উনি বাইরে ছিলেন। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন করার পর ওনার তখন মনে পড়ছিল জয়েন্ট সেক্রেটারি। একদিন গিয়ে উনি বসলেন অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে, 1 কাপ পানিও সিমন খাওয়ায় নাই, 1 কাপ চাও খাওয়ায় নাই। তারপরের দিন হয়ে গেলেন সেক্রেটারি, তারপর হয়ে গেল প্রধান নির্বাচন কমিশনার। না সেটাই তো বলছেন ব্যারিস্টার ফুয়াদ, যে অপসংস্কৃতি চর্চাটি ছিল সেটি এখনো কেন রয়েছে? এখন আমরা চাই না। এখানে একটা ব্যারিস্টার ফুয়াদ, না এখানে একটা সংস্কৃতি যেখানে যার সেক্রেটারি হওয়ার কথা ছিল বা অ্যাডিশনাল সেক্রেটারি কথা ছিল অথবা ডিআইজি বা হওয়ার কথা ছিল, দীর্ঘদিন ধরে পদবঞ্চিত, প্রমোশন না হতে সে যদি নর্মালি প্রমোশনটা পেত তাহলে হয়তো ওই জায়গাটা আসতো। পায় নাই বলে সে ওই জায়গায় অবস্থান করছে, তার অবস্থান ছিল ওই জায়গায়, এখন এইভাবে আসছে। এটা চিন্তা ভাবনা করে একটা মিনিমাম প্রক্রিয়া আছে, 24 ঘন্টা পর একটা পোস্ট পেয়ে যাবে, সেটাও তো নিশ্চয়ই না, এটাও অ্যাকসেপ্টেবল না। যেমন উনি যেটা বললেন যে ছাত্ররা গেল, আমি ওই দিন 2-3 টক শো ছিল, বললাম তোমরা স্লোগান দিয়েছিলে কে? কোটা না মেধা, মেধা মেধা। আজকে কি করে আসলে অটো না মেধা, অটো কে অধিকার দিল তোমাদেরকে? নটরডেম কলেজের ছেলেরা কি এই রাজপথে মিছিল করেছিল অটোর জন্য? ভিকারুন্নেছার মেয়েরা কি মিছিল করেছে অটোর জন্য? এটা দুর্বল সরকার, যেহেতু তারা মনে করছে আমাদেরকে বানিয়েছে। তারপর কেন মনে করছে কেন এটা? তার দেখেন না ডাক্তার কি করলো, মেডিকেল টেকনোলজিস্ট, তারা গিয়ে বললো আমাদের ডাক্তার লিখতে দিতে হবে। আমি বললাম যে কালকে যদি ডাক্তারের রাস্তা ধর্মঘট করে, দেখুন পরের দিন রাস্তা ঠিকই ডাক্তারের নামছে। তো এইগুলো সরকারকে পরিষ্কার বলে দেওয়া দরকার। এখন আপাতত 6 মাসের ভিতরে কোনো দাবি দাওয়া এটা সেটা চলবে না। দেশ নিয়ন্ত্রণ আসুক, তারপরে দেখা যাবে। সমস্ত দাবি কয়দিন পর মেয়েরা বলবে বিয়ে করবো, সবই করবো, কিন্তু শ্বশুরবাড়ি যাবো না, গেলে বলবে আচ্ছা ঠিক আছে যাবো না, ওই জায়গায় চলে গেছে না। দেখেন সড়ক জনপথ বিভাগে এবং এলজিআরটিতে আপনারা জানেন যে সরকারি কন্ট্রাক্টর আছে যারা ঠিকাদারি করেন। গত সরকার, আওয়ামী লীগের সরকারি সিন্ডিকেট থেকে 8-10 জন কন্ট্রাক্টরকে তারা নাম বাতিল করে দিয়েছে, কারণ তারা এত বেশি কাজ পায়। এই 8-10টা কন্ট্রাক্টর মিলে রাষ্ট্রের ধরেন 40 থেকে 50 হাজার কোটি টাকার কাজ নিয়ে নেয় বছরে, হিউজ কাজ। তো সরকারি দলেরই আওয়ামী লীগের অন্যান্য কন্ট্রাক্টররা তখন গ্রুপ করে লবি করে বলছে যে আপাতত 1 বছরের জন্য তাদেরকে কাজ দিয়েন না। তো তাদেরকে 1 বছরের জন্য কাজ থেকে করা হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই 8 কন্ট্রাক্টর শাহবাগে গিয়ে ছেলেপেলে সমন্বয়ককে বুঝাইছে আমরা বঞ্চিত ঠিকাদার সমিতি। কারণ হচ্ছে আমাদেরকে এই যে দেখেন আমাদেরকে চিঠি দিয়ে বলে দিছে আমরা বিরোধী দল করতাম হাবিজাবি, তো এই জন্য আমাদেরকে এখন আর কাজ দিবে না। শাহবাগ থেকে শত শত ছেলেপেলে আসছে, সড়ক জনপথ বিভাগ বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার যেখানে কন্ট্রাক্ট দেয় এদের অফিস ঘেরাও করতেছে যে আপনারা দিবেন না কেন। এই যে বাস্তবতাটা, এই যে মব জাস্টিসের দিকে যাচ্ছে, এইটা রাষ্ট্রের জন্য খুব ক্ষতিকর এবং এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এবং এটা টু সাম এক্সটেন্ট মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা চাচ্ছে এরকম কিছু কিছু জিনিস হোক। আনসার ঘটনা দেখেন, যে আনসার সরকার ডিল করতে পারছে না। একটা ছোট্ট কাজ, একটা রেজিমেন্টেড ফোর্স কাপড় পরে মিছিল করতে পারে না, সে আমার আপনার মতো না। যে আমরা সিভিলিয়ানরা যেভাবে যে কোনো সময় ব্যানার ধরে মিছিল করতে পারি, একটা ডিসিপ্লিন ফোর্স মিছিল করতে পারে না। ইউনিফর্ম পরে তার দাবি দেওয়ার প্রসেস আছে, তার ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম আছে যে আপনার দাবিগুলো আপনি কিভাবে চ্যানেল করবেন, কিভাবে ভয়েস রেজ করবেন। আপনি কেন আনসারকে কাপড় পরে 2 সপ্তাহ মিছিল করতে দিলেন ঢাকায়, শাহবাগে, মানিক মেহভেনিউতে, সংসদ ভবনের সামনে, যমুনার সামনে, সচিবালয়ের সামনে কেন অ্যালাউ করলেন? এগুলো তো কেপিআই, ডিসিপ্লিন ফোর্স। মিছিল করতে অ্যালাউ করছেন কি পয়েন্ট ইনস্টলমেন্টের সামনে,
যেখানে কোনো রাজনৈতিক দল মিছিল করে না। জিজ্ঞেস করেন হাবিব ভাই এত মিছিল মিটিং করছে, 144 ব্রেক করছে, সচিবালয়ের সামনে কোনোদিন গেছে কিনা? আমরা জানি তো কোনোদিন। আর এগুলো একটা সম্মানের জায়গা, যে রাষ্ট্রের আইকন, এগুলো এই জিনিসগুলো নষ্ট করা যাবে না। কেন আপনি অ্যালাউ করলেন? তো এটা হচ্ছে একটা হলে ব্যাড গভর্নেন্স। স্বরাষ্ট্র উপদেষ্টা জানে না হাউ টু গভর্ন, হাউ টু ম্যানেজ সিচুয়েশন। কেন ছেলে পেলেকে ফেসবুকে লাইভ করে বলতে হবে যে আনসার পিটাইতে আসো সবাই? এইরকম রাষ্ট্র চাই আমরা? অতএব এই যে ছেলে পেলেদের তারুণ্যকে, উদ্দীপনাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু সেটা কোন কজে? সেগুলো আবার মিসইউজ রাইট করছে। কজে। জি, স্বাধীনতা প্রয়োজন, কিন্তু স্বাধীনতার অপব্যবহারটা স্বাধীনতার থেকেও খারাপ জিনিস। তরুণদেরকে এটা মাথায় রাখতে হবে যে তোমরা রাস্তায় ডিসিপ্লিন করতেছো, হেল্প করতেছো রাষ্ট্রকে, এগুলোকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বাড়াবাড়ির সীমা থাকতে হবে যে তোমরা কি করতে পারবা, কি করতে পারবা না। এবং এই প্রসেস ডেভেলপমেন্ট, যেটা আমি বারবার বলছি, দেখেন যে অ্যাটর্নি জেনারেল অফিসের কথা বলছি, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অফিসে প্রায় 300 অ্যাপয়েন্টমেন্ট আছে, হয়ে গেছে। কিভাবে হইল? আমি পান্না ভাইকে চিনি, 5টা সিভি পাঠিয়ে দিলাম। পান্না ভাই আবার হাবিব ভাইকে চেনে, হাবিব ভাই আবার 10টা সিভি পাঠিয়ে দিল। হাবিব ভাই আবার মিস্টার এক্সকে চেনে, উনি আবার 20টা সিভি পাঠিয়ে দিল। এটা কি সামন্ততন্ত্র? এটা কি রাজতন্ত্র? জমিদারি? যে আপনার পান্না ভাইয়ের জমিদারি আছে, এই তালুকদারি একটা হাবিব ভাইকে দিয়ে দিল, আমাকে একটা তালুকদারি দিল ট্যাক্স ওঠানোর জন্য? আমরা সিস্টেম ডেভেলপ করতে হবে। তো তাহলে আমরা কিসের পরিবর্তন, কিসের সংস্কার চাই? একটা সিস্টেম ডেভেলপ করেন যে অ্যাটর্নি জেনারেলের অফিসে রিক্রুটমেন্ট কিভাবে হবে, পাবলিক অ্যাপয়েন্টমেন্ট করেন, যেভাবে বিএসসির অথবা বিসিএস এর এক্সাম হয়, পিএসসির এক্সাম হয়, এই প্রসেস ডেভেলপ করেন। একইভাবে এখন চলছে হাইকোর্টে জাজ অ্যাপয়েন্টমেন্ট, সিভি চালাচালি হচ্ছে, কারে বাদ দিবে, 40 জন জাজের তালিকা করছে, এদের কাছ থেকে লোকজন গিয়ে আবার অ্যাডভোকেটে গিয়ে করতেছে, চাঁদাবাজি করতেছে, যে আপনি তো অনেক করাপ্ট জাজ, আপনার তালিকা চলে আসছে, ফেসবুকে বাদ দিয়ে দিবে, টাকা দেন। কোনো জাজের কাছ থেকে 1 কোটি টাকার উপর ঘুষ নিয়ে ফেলছে অলরেডি। এই কারা এটা? মানে এই যে আইনজীবীরা, সামহাও যেভাবে হোক বাংলাদেশের হয়েছে, আইনজীবীরা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা তো অ্যালার্মিং। আমরা আলোচনা ফিরবো, ব্যারিস্টার ফুয়াদ একটা আপনার কাছে আসবো। মব জি। জাস্টিস চলছে বাংলাদেশে, ইট মাস্ট স্টপ। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি আওয়ামী দুঃশাসন থেকে শিক্ষা। কি শিক্ষা আমরা নিচ্ছি, বা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই রাজনৈতিক দলগুলো বা কি শিক্ষা গ্রহণ করে আমাদের আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসবো। যে কথাগুলো বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ। আমি হাবিবুর রহমান হাবিব, আলোচনা করতে চাচ্ছি আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা কি শিক্ষা গ্রহণ করবে আওয়ামী লীগের কাছ থেকে, রাজনৈতিক দলগুলো বা যারা রয়েছে সেখানে। বর্তমানে যদি এই অবস্থা হয় তাহলে সংস্কারটাই বা কীভাবে আসবে? উনি যেটা বললেন, হয়তো ওনার ধারণা থেকে উনি বলেছেন। অনেক ক্ষেত্রে আমি মনে করি যে কিছু কিছু মানুষ কিন্তু এভাবে জড়িয়ে যাচ্ছে। আমি এলাকাতেও দেখেছি দুষ্টু লোক কিছু আছে, মিছিল মিটিংয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না এই দীর্ঘ 15.5 বছর। একদিনকে বলছে, ভাই জয়নাল তোমার বাড়িতে আমাকে ভাঙতে যাচ্ছিল, আমি যে ঠেকিয়ে দিয়েছি, তো একটা লোক পাঠাও। এরকম কিছু দুষ্ট লোক আছে। আমাদের মধ্যে এরকম দুষ্ট সব জায়গায় থাকে, এবং কিছু কিছু জায়গায় আছে আবার আওয়ামী লীগরা করতেছে। আমার ওখানে 8 ঘরে একটা উপজেলা, আমার নির্বাচনী এলাকায় 2টা হিন্দুর বাদে ডাকাতি হয়েছে, আমি ডাকাত ধরতে হবে, ধরে 10 জনই আওয়ামী লীগ, একেবারে 10 জনই আওয়ামী লীগ নেতা কর্মী। তো এই একটা কনস্পিরেসি তো আছে অবশ্যই, কিন্তু এই কনস্পিরেসি আছে, মন্দির ভাঙতেছে, কিন্তু রাতের বেলা গিয়ে ফসল কেটে দিচ্ছে, দিয়ে দোষ দিচ্ছে যারা বিএনপিরা করেছে। আর বিএনপির কিছু দুষ্ট আছে তারা করতেছে না, তাও বিএনপি যারা করছে চাঁদাবাজি আমাদের পক্ষ অভিযোগ থেকে, রয়েছে। আমাদের পক্ষ থেকে দেখেন, আমাদের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পার্টির মহাসচিব প্রতিদিন কিন্তু এইটার ব্যাপারে সবচেয়ে বড় বিবৃতি দিচ্ছেন। শুধু বিবৃতি না, আপনারা অ্যাকশনও নিয়েছেন। অ্যাকশনও নিচ্ছেন। তাহলে হচ্ছে না কেন, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? হচ্ছে না। শুনে এখানে কতগুলি ক্ষেত্র আছে। যেমন দেখেন, আমাদের ঢাকার আইনজীবীদের কথা যে আপনি বলেন, এই আইনজীবীকে রাস্তায় পিটা খায় নাই, আওয়ামী লীগের মারধর করে নাই, করেছে তো। যখন আইনজীবীরা জেলে গেছে, তো এই যে যারা বিচারক যারা ছিল তারা কোন দৃষ্টি দেখেছে, আমি তো মনে করি আমাকে যে বিচারক শাস্তি দিয়েছে, আপনার ধরেন আপনার সিএম শাস্তি দিল, আমার তো মনে হয় আমাকে ধরে তাকে জিজ্ঞাসা করি, কেন আপনি শাস্তিটা আমাকে দিলেন? গাড়ি তো ভাঙে নাই, গাড়ির মালিক নেই, গাড়ির সিসি নাম্বারের নাম, কেন শাস্তি দিলেন আমাকে? তাকে কী করা উচিত? তাকে কি করা উচিত? এই যে মহামান্য উচ্চ আদালতে যে সমস্ত ম্যাডাম খালেদা জিয়ার 5 বছরের শাস্তি 10 বছর করলো,
সেই সেই বিচারপতিকে কী করা উচিত বলেন আপনি? দিনের পর দিন তাকে আটকে বিদেশি জামিন দিল না, বিদেশি চিকিৎসা যেতে পারল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা মামলা দিয়ে শাস্তি দিয়েছে, তাকে আপনি কী করবেন? ওই বিচারককে আপনি কী করবেন? ওকে কী করা উচিত? আমার ঈশ্বরদীর 47 জন নেতাকর্মীকে ট্রেনে একটা ঘটনা, আমি সেদিন ছিলাম তার সাথে, এই যে বিগত অবৈধ প্রধানমন্ত্রীর সাথে, 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন, 13 বছর 10 বছর হয়েছে। তাকে কী করা উচিত? তাকে কি করা উচিত? আমি বলেছিলাম ওকে অর্ধেক মাটির ভিতরে গর্ত করে দিনের পর দিন বাড়িতে খাওয়া দেওয়া উচিত। আর আক্তারুজ্জামান ব্যাপারে বলেছিলেন ম্যাডাম শাস্তি দিয়েছেন, কী বলেছিলেন ম্যাডাম? আপনার মামাকে যা জিজ্ঞাসা করেন শাস্তি দেওয়াটা কতটুকু হয়েছে যুক্তিসঙ্গত, আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমাকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার মতো একটা অসুস্থ মানুষ নিজে কাপড় পরতে পারে না, তার মতো মানুষকে তুমি শাস্তি দিয়েছো, তুমি তো কুলাঙ্গার সন্তান, তোমার তো কুলাঙ্গারকে পেটে ধারণ করে আমি খুব অন্যায় করেছি মনে করতেছি। আর প্রেসক্রিপশনে বলেছেন ম্যাডাম খালেদা জিয়া খুবই অসুস্থ, যে আপনার শাস্তি দিয়েছেন অন্যায়ভাবে, পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ডও শাস্তি দিতেন না, আপনি তাকে শাস্তি দিয়েছেন, চিকিৎসা নিয়ে যেতে পারতেছেন, মারা যাচ্ছেন। তাই আমলিগ যতদিন বেঁচে আছে, আমলিগ যখন ক্ষমতা আছে তখন বেঁচে থাকবেন, আমলিগ দিন ক্ষমতা থাকবেন না, সেদিন আপনাকে মরতে হবে। আগে মরে গেলে আপনার হার্ট রেট ডিএনএ টেস্ট করা হবে, আপনি কত খারাপ মানুষের সন্তান ছিলেন এবং আপনি কত খারাপ মানুষ ছিলেন। শাস্তি দিয়ে দিল, আমাকে শাস্তি দিয়ে দিল। আদালত বললে ভিডিও ফুটেজ দেখালো, সময় টেলিভিশনের প্রেসের বক্তব্য, আমাকে মহামান্য আদালত বললেন আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এগুলো বলেছেন কিনা। আমি বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এগুলো বলেছি, ভবিষ্যতে বলবো ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, ডক্টর জোবায়দুর রহমানকে যদি মিথ্যা শাস্তি, তার বিরুদ্ধে বলতেই থাকবো, 100 বছর যদি কারাদণ্ড দেয় তাতে পরোয়া করে না। সেই আইনজীবীরা সেই বিষয়ে কী করুন বলেন? সেই বিষয় এই যে আমাদের পুলিশ হয়রানি করেছে আমাদেরকে, এটা যেমন এই প্রশ্নের উত্তরটা আমরা জানি নিশ্চয়ই কিছু করার নেই, এই যে উত্তর বললেন, কিন্তু আবার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার কথা বলি, উনি যেটা বলেছেন ওনার কথা সত্য ধরি, কাকে বলেছে? ওই ধরনের বিচারপতি যারা এই অন্যায়গুলি করেছে, আমার তো মনে হয় যে যারা ছিল একজনও থাকা উচিত না, একজনও থাকা উচিত না। এই হাইকোর্টে যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, এই যে দীর্ঘদিন ধরে যারা এই যে মানুষকে নির্যাতন করেছে, সর্বোচ্চ আদালত আমাদের আশ্রয়স্থল, সেখানে হ্যাঁ আমরা কিছু জামিন পেয়েছি, তারপর যা করেছে তারা, এইটাকে বিচারপতি বলেন এদেরকে। আমি যে কারণে জেলখানাতে বেরিয়ে আসার প্রথম দিনেই আমি প্রধান বিচারকে উদ্দেশ্য করে বলেছিলাম, আপনি আমাকে আমার শাস্তি কমান নাই, আপত্তি নেই, আমাকে জামিন দেন নাই, তাতেও আমি কিছু মনে করি নাই, আপনি কোন অধিকারে এসালামের দুর্নীতি তদন্ত করা যাবে না, এই রায় আপনি কীভাবে দিলেন, আপনার কীভাবে দিলেন যে এসালাম এই মিডিয়াটা দখল করেছিল, এইটা অধিকার আপনি কে দিয়েছে? আমাকে বললো যে আপনি কালকে তো আবার জেলে দিতে হবে, যাবো। এরা কি বিচারপতি বলবে? ওই কথা পরিপ্রেক্ষিতে উনি এই মন্তব্য করলেন, ওই বিচারপতি মানে বিচারক। না, এটা তো প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে আমি এসে বললাম। আর তার আগে যেটা মহামান্য আদালত আমার আগের বক্তব্য দিয়ে জিজ্ঞাসা করলেন, শপথ বাক্য উচ্চারণ করে বলেন আপনি বলেছিলেন, হ্যাঁ আমি বলেছি। আর বের হয়ে এসে আবার প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিরা, এদেরকে প্রধান বিচারপতি বলবো? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ভাইস চ্যান্সেলার ছিল, আমি কোনোদিন ভাইস চ্যান্সেলার বলতাম না, আমি আফজাল বন্ধু, ভাইস চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তার না। এই সরকার যা করে গেছে, বিচার বিভাগ থেকে শুরু করে, আপনি চিন্তা করেন প্রধান বিচারপতি এক রাতারাতি দুর্নীতিবাজ হয়ে গেল, তাকে বিদেশ পাঠান কেন? আপনি বেস্ট ফুয়াদ সম্ভবত কিছু বলতে যাচ্ছেন। হাবিব ভাই যে প্রশ্নগুলো রেজ করেছেন অ্যাবসলিউটলি কারেক্ট। গত 16 বছর থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিচার বিভাগ যে পরিমাণ জুলুম করেছে, তারা একটা দৈত্যে পরিণত হয়েছে। 1,32,000 মিথ্যা মামলা দায়ের করেছে। তার ভিতরে বিএনপি, ছাত্রদল, যুবদল, শিবির, জামাত, হেফাজত, টোটাল বিরোধী দলীয় বুদ্ধিজীবী, চিন্তক, সাংবাদিক সবাই আছেন এর মধ্যে। এর ভিতরে 52 লক্ষ আসামি আছে এবং আসামির সারাউন্ডিংসের কারণে যেটা হয়েছে, 1 কোটির কাছাকাছি প্লাস লোক আপনার পলাতক জীবনযাপন করছে বহু বছর থেকে। এটা মানে অসহনীয়। আমরা যারা উকিল, আমরা যাদের এই কষ্টগুলো ডিল করি, সুপ্রিম কোর্টে কোনো দিন আমরা গিয়ে দেখেছি আপনার 5 থেকে 7,000 লোক আসছে আগাম জামিনের জন্য। মাঠে, ঈদগাহ মাঠে সবাই বিছানা করে শুয়ে আছে, রাতের বেলা আসছে, খাওয়া নাই, থাকা নাই, যাওয়ার জায়গা নাই, উকিল নাই, কার কাছে যাবে না যাবে, লট অফ ইস্যুস। ডিস্ট্রিক্ট কোর্টগুলো একই রকম জুলুমের হাতিয়ারে পরিণত হয়েছে। এবং এইটাতে আমরা যারা বাইরে ল পড়েছি, আমরা দেখেছি আমাদেরকে মিসক্যারেজ অফ জাস্টিস নামে একটা টপিকই পড়াইতো, যে বিচারের নামে অবিচার যেটা হয়েছে।
এবং এটা ইংলিশ হিস্ট্রিতে প্রচুর এক্সাম্পল আমাদেরকে পড়ানো হয়েছে। গত 60, 70, 80-র দশকে আয়ারের ক্যাম্পেইন বলে, আইরিশ রিপাবলিকার আর্মি, যারা আপনার নর্দার্ন আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সাথে একীভূত করে এক রাষ্ট্র গড়বার জন্য আন্দোলন করেছে। ব্রিটেনের বিভিন্ন জায়গায়, ইভেন মার্গারেট থ্যাচারকে হত্যা করবার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় বোম্বিং করেছে, অনেক শত শত মানুষ মেরেছে। এটা দমাইতে গিয়ে ব্রিটিশ পুলিশ এবং জুডিশিয়ারি অনেকগুলো জুলুম করেছে, অনেক নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে, 30-35 বছরের জেল দিয়েছে। এই ঘটনাগুলো পরবর্তীতে যখন ডিএনএ স্যাম্পলিং আবিষ্কৃত হয়েছে, পরে অনেকগুলো লোককে খালাস দেওয়া হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে এই অবিচারগুলো হয়েছে, প্রশ্ন হচ্ছে আমরা করবোটা কি? এখন কি আমরা যে সকল বিচারপতিরা অন্যায়ভাবে রিমান্ড দিয়েছেন, আমাদেরকে নির্যাতন করেছেন, আমরা কি এজলাস থেকে তাকে নামায় সিএমএম কোর্টের সামনে পিটাবো? 16 শতাব্দীতে, 17 শতাব্দীতে যেভাবে মল্লযুদ্ধের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হতো, আমরা কি সেটা করব? না, এটার একটা প্রসেস ফলো করে আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। কি করা দরকার? আমি মনে করি যে এই মিসক্যারেজ অফ জাস্টিসকে অ্যাড্রেস করবার জন্য অনেকগুলো তদন্ত কমিশন করতে হবে। ধরেন পুলিশের ব্যাপারে কি করা দরকার? আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি আমাদের দলের পক্ষ থেকে যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন আছে পৃথিবীর বিভিন্ন দেশে, যে আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো অন্যায় করে, মানুষকে হত্যা করে, সেগুলো তদন্ত করবার দায়িত্ব পুলিশের থাকতে পারবে না। এগুলো তদন্ত করবার দায়িত্ব একটা আলাদা বডিকে দিতে হবে। এখন কি হচ্ছে দেখেন, আমরা দেখতে পাচ্ছি বহু জায়গাতে পুলিশ মামলা নিচ্ছে না পুলিশের বিরুদ্ধে, কারণ খুন তো পুলিশ করেছে, বিজিবি করেছে, র্যাব করেছে, তার বিরুদ্ধে মামলা পুলিশ কনস্টেবল নিচ্ছে না। মামলা যদিও নেয়, তদন্ত কে করবে? আপনি খুন করেছেন, হাবিব ভাইকে তদন্তের দায়িত্ব দিলেন, তো সবাই সবাইকে চিনেন, তো কার বিরুদ্ধে কি অভিযোগ করবে? রাইজ হবে না। সেই জন্য আমরা বলছি যে একটা তৃতীয় বডি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার এই অপকর্মের তদন্ত করবার জন্য। দ্বিতীয়ত একটা কমিশন করতে হবে হচ্ছে যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, যে যত মিথ্যা ফৌজদারি মামলা হয়েছে গত 16 বছরে, এই মামলাগুলোকে রিভিউ করতে হবে। এবং এটার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে কোন কোন এসআই, কনস্টেবল মিথ্যা মামলা দায়ের করেছে, কোন কোন জাজ আপনাকে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে রিমান্ডে দিয়েছে, কোন কোন জাজ আপনাকে বেইলের যোগ্য হওয়ার পরেও বেইল দেয় নাই। এই পুরো প্রসেস ওখানে চলে আসবে এবং এগুলোর ফৌজদারি অপরাধ হিসাবে এটা শাস্তি আমাদের আইনে আছে কোনো না কোনো ফর্মে। তাদেরকে সে বিচারক হোক, হাইকোর্টের হোক অথবা নিম্ন আদালতের হোক, তাকে একটা প্রসেসের ভিতর থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে। নতুন বাংলাদেশ গড়বার একটা বড় প্রত্যয়ের জায়গা হচ্ছে যত কষ্টই আমার উপরে হয়ে থাকুক, প্রতিশোধে যাওয়া যাবে না, প্রতিহিংসার রাজনীতি আর করা যাবে না। তাহলে আমরা আবার একটা পুরাতন বাংলাদেশে ফিরে যাব, আমরা আবার মধ্যযুগে ফিরে যাব, আমরা আবার নতুন করে সেই রিমান্ড কালচার, মিথ্যা মামলা, যেটা অলরেডি দেখতে পাচ্ছি। সালমান এফ রহমানকে মামলা দিয়েছে খুনের মামলা, এটা প্রমাণ করা সম্ভব? সেটা না হলো আমরা দীপমণিকে রাজনৈতিকভাবে, কিন্তু চিত্রনায়ক ফেরদৌস কিংবা সাকিব আল হাসান, তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি অনেক ধরনের অভিযোগ নিয়ে আসা যেত, গণতন্ত্র হত্যাকারী, অবৈধ নির্বাচনে অংশগ্রহণকারী কিংবা দুর্নীতি, সেগুলো না করে একেবারে এক হত্যা মামলা। আমরা দেখতে পাচ্ছি আগের কালচারে আমরা ফিরে যাচ্ছি এবং এই জায়গাগুলো নিয়ে আমাদের সবার কথা বলতে হবে, কারণ এটা প্রসেস না। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে পুরাতন রেজিমের যারা ক্রিমিনাল ছিল, এদেরকে আপনি 6 মাস পরে জামিনে বের করে দেবার একটা প্রসেস বের করে ফেলছেন এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা প্রতিশোধ নিচ্ছেন, আপনি জেদ তুলছেন, কিন্তু আসলে আপনি তাদেরকে আইনের ফাঁক দিয়ে মাফ করে দেওয়ার প্রসেস চলে যাচ্ছে। এই সম্পর্কে একটা প্রশ্ন থাকবে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে, আমরা প্রায় শেষ পর্যায়ে, তারপর আগে একটু হাবিবুর রহমান আপনার কাছে একটু প্রশ্ন। যে কথাগুলো ব্যারিস্টার ফুয়াদ বললেন অনেকেই বলছেন, কিন্তু এটা কি এই মিন করে যে এগুলো বলে বর্তমান সরকারকে অসহযোগিতা করা, নাকি সহযোগিতা করার জন্যই যে লেখাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা? আপনার কাছে কি মনে হয়? আমরা মোটেই বর্তমান সরকারকে অসহযোগিতা করতে চাই না, সরকারের আমরা সহযোগিতা করতে চাই। উনি যেটা বললেন, উনি এখানে বললেন, আমি আজকে প্রথম আমি এই সরকার যাওয়ার প্রথম টকশো যেদিন আমি গিয়েছিলাম, দেখি যে রাজশাহীতে একটা মামলা 1200 আসামি। ওই দিন আমি বলেছিলাম কেন 1200 আসামি? আমাদের সমাজে 7,000, 8,000, 10,000 দিত। মৃত্যু হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে প্রায় 14-15,000 ধরলো। উনি যেটা বলেন, ইফতার করতে পারে না, রোজা রাখতে পারে না, তারাবি পড়তে পারে না, মসজিদে যেতে পারে না, জুম্মার নামাজ পড়তে পারে না, কান্নাকাটি করছে, জল নামাজ পড়তে কান্না করি, আল্লাহ কোন দেশে বসবাস করছে, আমি জুম্মার নামাজ পড়তে পারছি না, আমি তারাবি পড়তে যেতে পারতেছি না। এই যে দুঃশাসন তারা চালিয়েছিল, কার উপর ব্যাস করে? এই দেশের আইন, এই দেশে যারা বিচারক, সেই লোক ডিস্ট্রিক্ট থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে,
এই যে অন্যায় তারা করেছে, এই বিচারকেরা এবং এই পুলিশরা যে সমস্ত মিথ্যা মামলা হাজার হাজার লাখ লাখ মামলা দিয়েছে, হ্যাঁ সালমান এফ রহমান, নাগ ফেরদৌস, তাদের কথা যদি আপনি বলেন, সাকবির হাসান কথা বলেন, আমি এই মামলা তাদের বিরুদ্ধে যাওয়ার পক্ষপাতী আমি না। তবে তুমি এত বড় খেলোয়াড়, তোমার এমপি হতে হবে, সেটাই বলছি। আরো অনেক ধরনের অভিযোগ দাঁড় করানো যেত। তুমি কেন? হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, আমি খুন করেছি, আপনি প্রতিবাদ করছেন না, আমার খুনকে সমর্থন করছেন, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। এই সালমান রহমান একের পর এক যখন হাজারের উপর মানুষকে যখন পাখির মতো গুলি করে হত্যা করলো, হেলিকপ্টার গান থেকে গুলি করলো, টিয়ার শেল মারলো, সাউন্ড গ্রেনেড মারলো, তখন কি সালমান রহমান বলে সেটা করা যাবে না? শুধু সে কেন? তাই আমি মনে করি আওয়ামী লীগ 14 দল, এই আসিফ মনির হাসান ইনুরা সহ যারা এই হত্যাকাণ্ডে বিরোধিতা করেনি, হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছে, তাদের প্রত্যেকের সে খুন করুক আর না করুক, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হতে পারে। এই কারণে এই অপরাধে এত বড় জঘন্য হত্যাকাণ্ড তাদের তো অনেক অপকর্ম আছে। উনি আইনজীবী বলেই আমি একজন আইনজীবী না হয়ে কথা, আইনজীবী ধারাই বলবো। আমি তো আইনজীবী না, আপনার মতো বিজ্ঞ রাজনীতিবিদ না। আমি যেটা বুঝি, শেয়ার বাজার কেলেঙ্কারিতে তো অনেকে আত্মহত্যা করেছেন, সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসে আত্মহত্যার প্রয়োজনায় অসংখ্য মামলা করা যাবে না। ওই ধারায় যে তুমি হত্যা সংঘটিত হচ্ছে, তুমি সরকারকে সমর্থন করছো, ওটাও হয়। হবে না, আবার শেয়ার বাজারটাও হয়। শেয়ার বাজারটা তো অবশ্যই হবে, শেয়ার বাজারটা হবে, আপনার বিডিআর হত্যার ব্যাপার হবে না। কোন জায়গা হয়নি তাই আপনি বলেন তো, কোন জায়গায় হয়নি? এই যে ধর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কালকে একটা টকশোতে ছিলাম, কিছু আমাদের আসাদ সাহেব, আমাদের হলো অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি বললেন, আসিফ নজরুল সাহেব বললেন, আরও কে বললেন, হ্যাঁ 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 আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারে। আরে ওরা কেন রাজনীতি করবে? ওরা গণহত্যা করেছে, রাজনীতির অধিকার হারিয়ে ফেলেছে। ওরা 14 সালে নির্বাচন মানুষ ভোট দিতে দেয়নি, ওরা কেন নির্বাচন করবে? ওরা 18 সালে রাতের বেলা ভোট কেটে ওরা কেন নির্বাচন করবে? ওরা 24 সালে একতরফা নির্বাচন করেছে, একদল নির্বাচন করে, ওদের নির্বাচন করার কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই। দেশে আওয়ামী লীগের অন্তত 3-4টা টার্ম ওদের এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই, এবং আসতে তো এমনিও পারবে না। এমন কোনো নেতা ওদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে নেই যারা শত টাকা না কোটি কোটি টাকা দুর্নীতি করে নাই। সব দেনই মামলা হলে ওরা কেউ নির্বাচন সামনে আসতে পারে না। অতএব আইন এইটা হওয়া উচিত, শত মানুষের রক্ত হোলি যারা খেলেছে তাদের বাংলাদেশে রাজনীতি করারও কোনো অধিকার নেই, আগামী দিনে তাদের নির্বাচন করার অধিকার নেই। ফুয়াদ, আপনি যে ইনফরমেশনগুলো দিলেন এগুলো তো নানানভাবে বলা হচ্ছে, আপনারা মাঠেও বলছেন, আরও অনেকে বলছেন। এই সিনারিওগুলো আসলে দেখতে হচ্ছে কেন আমাদেরকে? যেটি হাবিবুর রহমান বলছেন সরকারের অনেক দুর্বলতা কোথায়, কেন দুর্বলতা থাকবে? এই সরকারের প্রতি পুরো বাংলাদেশের সাপোর্ট রয়েছে, তাহলে এগুলো কারা করছে? প্রথম কথা হচ্ছে যে সরকারের আপনার প্রত্যাশার জায়গাটা দেখতে হবে আর কি, যে সরকার এখন একটা মানে মাইন্ডকা চিপার মতো সিচুয়েশনে আছে আর কি, যদি আমি বলি আর কি। একটা বিষয় হচ্ছে যে লেভেলের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এক্সপেকটেশন, প্রত্যাশার সাগর নিয়ে তারা দায়িত্ব নিয়েছে। একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে 16 বছরে তো আমরা এইটা পাই নাই, এইটা হয় নাই, এইটা ঠিক হয় নাই, বেঠিক হয়েছে, আপনারা ঠিক করে ফেলেন। তো এখন প্রশ্ন হচ্ছে 16 বছরের জঞ্জাল কি ওনারা 16 দিনে, 16 সপ্তাহে, 16 মাসে শেষ করতে পারবে না। কিন্তু এটা আবার সত্য যে আপনার ওই যে ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, আপনার সকালটা বলে দিতে হবে যে আপনার দিনটা কেমন যাবে। যে আপনার 1 মাসের একটা আউটলাইন আমরা আশা করেছিলাম যে আপনি রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, আপনার অ্যাকশন প্ল্যানগুলো কি আপনি কি করতে যাচ্ছেন, সেটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম। আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করছি। প্রত্যেক দিন তাদের এই ভুল ত্রুটিগুলো, তাদের যে ভয়েডগুলো আছে, ভয়েডগুলো তুলে ধরার চেষ্টা করছি। নট বিকজ যে আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবো, বাট বিকজ আমরা চাই আপনারা সফল হন। আপনারা ব্যাডলি নিডেড টু বি সাকসেসফুল। এই জাতি এই লেভেলের এক্সপেকটেশন গত 53 বছরে কোনো টিমের উপরে দেয় নাই যেটা এই সরকারের উপরে দিয়েছে। মুক্তিযুদ্ধর বাদে এটা তো কম্পারেবল এক্সাম্পল না, আপনি কোনো সময়ের ঘটনা বলতে পারবেন না যে এই লেভেলের এক্সপেকটেশন এবং লয়ালটি তারা শো করেছে। দেশে দেখেন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কিন্তু তারপরে আপনি কম্পেয়ার করেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ডেটোরিয়েট করে নাই। চুরি, ডাকাতি, খুন, এইটা সেটা হাবিজাবি দেখেন
একটা আওয়ামী লীগের নেতা মারা যায়নি, খুন হয়নি, খেয়াল করেছেন? অথচ দেশে কিন্তু পুলিশ নাই, কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি নাই। রাস্তায় ট্রাফিক দেখেন কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাইওয়ে পুলিশে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে খবর নেন। যা ঘটেছে ৫-৬-৭ এর মধ্যে খুবই কম, মানে এটা কম্পারেবল না। আওয়ামী লীগ সরকারের সাথে তুলনা করলে এটা কিছুই না, যদি কোনো সিস্টেম নাই। তাহলে দেশের মানুষ নিজ দায়িত্বে রাষ্ট্রকে কতটা ভালোবেসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছে। এই জন্য আমরা মনে করছি যে এইটার একটা আউটলুক পরিষ্কার করে দেওয়া দরকার যে আপনারা আসলে কি করছেন। বারবার বলছি যে তদবির সিস্টেম, এই যে ইনফর্মাল অ্যাপয়েন্টমেন্ট, এগুলো সব বাদ দেন দয়া করে। প্রসেস ডেভেলপ করেন। জাজ কিভাবে অ্যাপয়েন্ট হবে, সারা দুনিয়াতে প্রসেস আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, অ্যাপয়েন্টমেন্ট কমিশন আছে। কোনো সম্মানিত ব্যক্তিত্ববান লোক কোনো দলীয় চাটুকারের কাছে সিভি নিয়ে জাজ হওয়ার জন্য ঘুরবে না, এটা হয় না। কোনো ডিগনিফাইড প্রফেশনাল কারো কাছে সিভি নিয়ে যাবে না, কিন্তু রাষ্ট্রের কাছে সে সিভি জমা দেবে। রাষ্ট্র যখন বিজ্ঞাপন দেবে যে আমরা জাজ অ্যাপয়েন্ট করব, তখন তার কাছে যাবে। এই জন্য আমরা বারবার বলছি প্রসেস ডেভেলপ করা। আর এই হাবিব ভাইয়ের সাথে একটু শেয়ার করি, দেখেন এর থেকে অনেক সিরিয়াস মামলা আছে। হাসিনা একটা মারাত্মক প্রভিশন আমাদের কনস্টিটিউশনে যোগ করে দিয়ে গেছে 15th অ্যামেন্ডমেন্টে, সেটা হচ্ছে আর্টিকেল 7A। সংবিধান যে প্রভিশন আছে, সংবিধানের উপরে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ ফোর্স ইউজ করে অথবা না করে যদি কেউ করার চেষ্টা করে, তার হচ্ছে সর্বোচ্চ শাস্তি হবে। আওয়ামী লীগ সরকারের এই সকল লোক সংবিধানের প্রত্যেকটা ধারা, উপধারা, মানবাধিকার, গণতন্ত্র, ভোট, অ্যাপয়েন্টমেন্ট, হেন কিছু নাই যার উপরে কনফিডেন্স নষ্ট করে দিয়েছে, যে কারণে মানুষ ভোট দিতে যায় নাই। তো সেই কারণে আর্টিকেল 7A পরিষ্কার করে বলে দিয়েছে তারা কোন কোন মানে অপরাধের আসামি। শহীদুল হক আইজিপি ছিল কয়েক বছর আগে, আপনি তাকে জুলাই মাসের খুনের মামলায় দিলে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। তো আপনি তাকে তো গণহত্যার মামলায় দিবেন, আমাদেরও একই সঙ্গে, মানে আপনি তাকে কোন মামলায় দিবেন? এতটুকু কমন সেন্স যদি এই সরকারের ডেভেলপ না করে, ইনস্ট্রাকশন যদি পুলিশকে না দেওয়া হয়, তাহলে এই অধিকারের যে পরিবর্তনের রাজনীতি আমরা দেখতে চাই, সেই জায়গাটাতে তরুণদের মধ্যে হতাশাটা বাড়বে। আমরা শেষ পর্যায়ে এক মিনিট জি আপনার কাছে মানে স্পেসিফিক আপনি বলবেন। তবে একটা প্রশ্ন আছে, এই কথার সূত্র ধরেই সীমান্ত দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন, এখনো কেন সিল করা হচ্ছে না? সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে 1 মাস হলো, কয়দিন ধরা বলেছে? সেই কথা দেশের মধ্যে আছে, কেন ধরতেছে না? হাসান মাহমুদ আমরা শুনলাম যে তাকে আটক করা হলো, আবার শুনছি তিনি বেলজিয়াম চলে গেছেন। কারণ হলো, যদি এগুলো সত্য হয়ে থাকে কেন ঘটছে এগুলো? না ধরার কারণ হলো এই যে টোটাল প্রশাসন আছে, টোটালি আওয়ামীকরণ, তো টোটালি আওয়ামীকরণ, এটা ধরবে না তো। আস্তে আস্তে পরিবর্তন করলে তারপরে এরা ধরবে। আর উনি যে কথাটা বলেন সেটা ঠিক আছে, যে আমাদের এই আমরা দেখেছি অনেকে মারা গেছে, সেটা মিথ্যা মামলা হচ্ছে, মারা গেছে রায় হচ্ছে, বিদেশে আছে মামলা দিচ্ছে। এইগুলি সতর্ক থাকতে হবে। আমি প্রথম দিনই বলেছি, আমরা যদি ওই কাজই করি তাহলে তো আমরা আওয়ামী লীগ হয়ে গেলাম। আমরা তো আওয়ামী লীগ না, বর্তমান সরকার যারা কাছে মানুষ, তারা তো আওয়ামী লীগ। মানুষের আওয়ামী লীগের পার্থক্য আছে না? আওয়ামী লীগ মানে মিথ্যা মামলা দেওয়া, আওয়ামী লীগ মানে হত্যা করা, আওয়ামী লীগ মানে ভোট চুরি করা, সব কিছু ওই জায়গায় আওয়ামী লীগ চলে গেছে। তা আমরা এইগুলো চাই না। দেখেন আজকে অনেক সাংবাদিক বা এই যে সম্পাদক পরিষদ, তাদের কাছে আমি স্পষ্ট করে বলতে চাই, এবং ব্যবসায়ীদেরও, আপনারা এই সাংবাদিক, এক শ্রেণীর সাংবাদিক, এই সম্পাদকবৃন্দ, এই টেলিভিশনের যারা মালিক, তারা এই সরকারের পতনের জন্য মূল দায়ী। কারণ এমনভাবে আপনারা সরকারকে অন্ধকারের মধ্যে রেখেছেন কিছু সাংবাদিক, এবং ওই সাংবাদিকের মাধ্যমেই পতন হলো। ফারজানার উপর এবং প্রভাস আহমেদ যদি ওই কথা না বলে, আগুনটা এত দাহদকে চলে না। তাই আমি বলি, আপনারা গিয়ে বলেছেন বর্তমান সরকারের কাছে যে যতদিন ইচ্ছা আপনারা থাকেন, এই কথা বলার রাইট আপনাদের নাই। আমরা বুঝি রাস্তা কত লোক আমরা মারা গেছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছে। ব্যবসায়ী যাকে বলবেন প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আসেন, থাকবেন, ভবিষ্যতে থাকবেন, 10 দিনের তখন থাকবেন, এই বলার অধিকার তাদের নেই। তারা তাদের টাকা ব্যবসা করে না, ব্যাংক লুটপাট করে তারা শেষ করে দিচ্ছে। আমরা শেষ এই কথা করে লাগামহীনভাবে আপনারা বলবেন না। ছাত্র সমাজ কিন্তু এখনো জাগ্রত আছে। আর এই ছাত্র সমাজকে শেষ করে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী আবার আবিষ্কার হয়েছে, এক শ্রেণীর সাংবাদিক, ছাত্র সংগঠনের সাথে এই ছাত্র আমাদেরই ছাত্র, এই বৈষম্য ছাত্রদের সাথে আমাদের রাজনৈতিক দল আমাদেরকে মুখোমুখি করে দিচ্ছে। সাবধান, এগুলি করতে হবে। অ্যালার্মিং। ব্যারিস্টার ফুয়াদ, দুটো প্রশ্ন স্পেসিফিক্যালি আপনার কাছে যদি একটু শর্টে দেন। সেটা হচ্ছে অর্থ পাচার, আর যে অর্থগুলো পাচার হয়েছে সেইগুলো কিভাবে এখনই ফেরত আনা যায় বা উদ্যোগ নেওয়া যায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ 5টি সংস্থা, বৈশ্বিক 5টি সংস্থা, তারা আহ্বান জানিয়েছে বর্তমান সরকার কাছে। আরেকটি হচ্ছে সেই
খুবই মানে সময় উপযোগী প্রশ্ন, যদি বর্তমান সরকারকে সবাই মিলে সহযোগিতা না করি এবং যা কিছু হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে ভিতর থেকে অনেক ধরনের অসহযোগিতা করা হচ্ছে, তাহলে আমরা কোন নতুন বিপদের মুখে যেতে চলেছি? প্রথম কথা হচ্ছে পাচারের ব্যাপারে আমাদের একটা টাস্ক ফোর্স ইতিমধ্যে করেছে, দেবপ্রিয় ভট্টাচার্যকে চিফ করে, ওনার সাথে আরও 11 জন সদস্য দিয়েছে যারা মোটামুটি সবাই প্রমিনেন্ট অর্থনীতিবিদ এবং গভর্নেন্স বোঝেন এমন মানুষ। তো আমরা আশা করব যে ওনারা একটা সিরিয়াস ইনভেস্টিগেশন করে কয়েকটা ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে। একটা হচ্ছে অর্থনৈতিক লুটপাট কী পরিমাণ হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা করেছেন, কারণ বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে যে টাকা চলে গেছে এটা থেকে ব্রিফকেসে করে ভারতে নিয়ে যায় নাই, এটা ডিজিটাল ফর্মে টাকাটা ট্রান্সফার হয়েছে। তো ডিজিটাল ফর্মে টাকা ট্রান্সফার হয়েছে মানে এটার কোনো না কোনো জায়গাতে এটার মার্ক আছে, এটার প্রিন্ট আছে যে টাকাটা কোথায় কোথায় গেছে, এটা বের করা সম্ভব। আমরা যে বলছি যে রাশিয়ার রস্ট্রাম অথবা এখানে রূপপুর প্রকল্প থেকে হাসিনা পরিবার জয় টিউলিপকে $5 বিলিয়ন দিয়ে দিছে মালয়েশিয়ার অ্যাকাউন্ট থেকে। $5 বিলিয়ন তো আর ব্যাগে করে লাগেজে করে নেওয়া যায় না। টাকাটা কিভাবে গেছে, এই প্রসেসের পুরো ট্রেইল যেটা আছে এটা খুঁজে বের করতে হবে, লোক আইডেন্টিফাই করতে হবে। পাচারের টাকা ফেরত আনার জন্য পৃথিবীতে কয়েকটা কনভেনশন আছে, বাংলাদেশ সরকার এই কোনো কনভেনশনের সিগনেচারই না। অন্তর্বর্তীকালীন সরকারকে যেটা করতে হবে, সুইচ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে টাকা ফেরত আনার যে কনভেনশনগুলো আছে এগুলোর সাথে তাদের মেম্বার হইতে হবে, ট্রিটি সাইন করতে হবে, তাহলে তারা সাহায্য করবে টাকা কিভাবে ফেরত আনা যায়। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ ফিরে আসার জায়গাটাতে আমরা সবাই বলছি যে আমরা এই সরকারের সাফল্য কামনা করছি, তাই ঘরের শত্রু বাহিরের শত্রু মিলায়ে সতর্ক থাকতে হবে। লোক সিলেকশন পার্টিকুলারলি অ্যাপয়েন্টিজ, আপনার কাছে কাদেরকে অ্যাপয়েন্ট করছেন খুব ক্রিটিক্যালি ভেবে দেখা দরকার। যে ক্রিমিনাল যত বড় সুন্দর কথাই বলুক আর যত ভালো কথা বলুক, যতবার ক্ষমা চাক, তাকে ক্ষমা করবার সুযোগ নাই। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের শেষ করতে হবে, না বললেই হয় না। এই যে যারা বলতেছে আওয়ামী লীগকে আবার আহ্বান জানাচ্ছে, এই যখন নির্বাচনে তারা আসবে তাদের এই যে কোটি কোটি টাকা সব গোডাউনের ভিতরে আছে এই নিয়ে রাস্তায় নামবে, তার নির্বাচনের মাঠে তখন বাধা দিতে পারবেন না। এমন অবস্থা দেশে করবে সরকারকে সামনে দিকে চলাই মুশকিল হয়ে যাবে। এই জায়গায় যুক্তি দিয়ে খালি শুধু সস্তা জনপ্রিয়তার জন্য যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তার ঐতিহ্য আছে বললে হবে না, কিন্তু আমাদের বর্তমান সময়টাকে অনেক গুরুত্ব দিতে হবে অবশ্যই। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, শেষ করছি, এই ছিল আজকের আলোচনা। যে এই বিষয়গুলো অপ্রিয় সত্য আকারে উঠে এসেছে, অবশ্যই আমরা আশা করব ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার খুবই সতর্কতার সঙ্গে এই সব বিষয়গুলো বিবেচনা করে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমাদের রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।